আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আরেকটিবার গল্প, পর্ব সংখ্যা 17। লেখনীতে ইশরাত ইতি। সাব ইন্সপেক্টর রওনককে বলছে, আপনার স্ত্রীকে আমরা জিজ্ঞাসাবাদ করতে চাই। একটা খুন হয়ে গিয়েছে, আমাদের সাথে কোঅপারেট করুন। রওনক ঘাড় ঘুরিয়ে উর্বিকে দেখে একটা বেঞ্চিতে তাকে বসিয়ে রাখা হয়েছে। সে পড়ে আছে নিস্তেজ হয়ে। লামিয়া তাকে ধরে রেখেছে। সাব ইন্সপেক্টরের দিকে তাকিয়ে রওনক বলে, আমার স্ত্রীকে নিয়ে আমরা অন্য রিসোর্টে শিফট হচ্ছি। আমার স্ত্রীর মানসিক অবস্থা আপনাদের বুঝতে হবে। তা বুঝতে পেরেছি, কিন্তু আপনার স্ত্রীর স্টেটমেন্ট না নিয়ে এই কেসে আগানো সম্ভব নয়। আমরা পুরো হোটেল তন্ন করে খুঁজেছি, কোথাও কোনো প্রাথমিক এভিডেন্স নেই। লাশেরও কোনো প্রাথমিক পরিচয় পাওয়া যায়নি। আমার স্ত্রীকে আগে কিছু সময় দিন, আমার নাম্বার রাখুন, আমি নিজে আপনাদের কাছে আমার স্ত্রীকে নিয়ে আসব। অফিসার রওনকের থেকে তার নাম্বার নিয়ে নেয়। লামিয়া উর্বিকে নিয়ে গাড়িতে ওঠে। সবাই উর্বির দিকে দরদমাখা দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। উর্বি গাড়িতে উঠে চোখ বন্ধ করে থাকে। তার চোখ বেয়ে টপ করে পানি ঝরছে। রওনক বারবার উর্বির দিকে তাকায়। সবার উর্বির জন্য খারাপ লাগছে। জাহাঙ্গীর নিচু স্বরে বলে ওঠে, ধুর, এই সেন্ট মার্টিনে আসাটা একেবারেই উচিত হয়নি। মিতা উর্বির দিকে তাকিয়ে নরম গলায় বলে, একটু পানি খাবে উর্বি? উর্বি কোনো কথা বলে না। আশিক বলে ওঠে, আহা ভাবি, থাক, বেচারি আগে একটু ঠিক হয়ে নিক। রাত 3টায় তারা কাছেই অন্য একটা হোটেলে শিফট করে। গাড়ি থেকে নামতে গিয়ে উর্বি দেখল উর্বির শরীরে কোনো জোর নেই, সে দাঁড়াতে পারছে না। এক পা মাটিতে দিতেই সে মাথা ঘুরে পড়ে যেতে নেয়। সবার আগে রওনক গিয়ে উর্বিকে ধরে, তারপর ধরে উর্বিকে হোটেলে নিয়ে ঢোকে। রিসেপশন থেকে চাবি নিয়ে যে যার রুমে চলে যায়। রুমে ঢুকেই রওনক উর্বিকে বিছানায় বসিয়ে দেয়। রুম বয় তাদের লাগেজ রুমে দিয়ে চলে যায়। রওনক দরজা বন্ধ করে কিছুক্ষণ উর্বির দিকে তাকিয়ে থাকে। তারপর উর্বির সামনে এসে বলে, খিদে পেয়েছে উর্বি, খাবার আনিয়ে দেব? উর্বি কোনো কথা বলে না। রওনক বলে, কোনো ভয় নেই, আমরা খুব শীঘ্রই বাড়ি যাব। উর্বি বরাবরের মতোই নির্লিপ্ত। রওনক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ঠিক আছে, খেতে হবে না, তুমি ঘুমিয়ে পড়ো। রওনক উর্বির বালিশ ঠিক করে দেয়। উর্বিকে ঘুমাতে বলে। উর্বি একেবারে চুপচাপ বসে আছে। এবার রওনক উর্বির মুখের দিকে কিছু মুহূর্ত তাকিয়ে থেকে জড়তা কাটিয়ে উর্বিকে শুধায়। উর্বি রওনকের দিকে তাকায়। রওনক উর্বির গায়ে চাদর টেনে দিয়ে বলে, ভয়ের কিছু নেই, এটা অন্য হোটেল, আমি আছি, আমি জেগেই আছি, তুমি ঘুমাও। কথাটি বলে রওনক চলে যেতে নিলে উর্বি রওনকের একটা হাত ধরে ফেলে। রওনক অবাক হয়ে ঘুরে তাকায়। উর্বি চোখের দিকে তাকিয়ে বলে, কিছু বলবে? উর্বি অস্পষ্ট স্বরে বলে, আপনি দূরে যাবেন না প্লিজ, এখানেই বসে থাকুন। রওনক কিছুক্ষণ তাকিয়ে থেকে বসে পড়ে। উর্বি চোখ মেলে দেখে রওনক তার পাশেই বিছানায় বসে আছে। বসে বসে খাটে পিঠ ঠেকিয়ে ঘুমাচ্ছে। উর্বি নড়ে চড়ে উঠতে চায়, মাথাটা অসহ্য যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। রওনক উর্বির অস্বস্তি টের পেয়ে চোখ মেলে তাকায়। উর্বির দিকে তাকিয়ে বলে, উঠে গিয়েছো তুমি? উর্বি মাথায় হাত চেপে বসে থাকে। কি হয়েছে, মাথা ব্যথা করছে? রওনক উর্বির দিকে তাকিয়ে দেখছে। উর্বি উত্তর না দিয়ে এদিক ওদিক তাকায়, তার মুখে কোনো কথা নেই। রওনক উর্বির হাত ছুঁয়ে ডাকে, মৃদুলা উর্বি। উর্বি তাকায়। রওনক বলে, মুখ হাত ধুয়ে নাও, আমি খাবার অর্ডার দিচ্ছি, খেয়ে মাথা ব্যথার ঔষধ খেয়ে নেবে। উর্বি গায়ের চাদর সরিয়ে ধীরে ধীরে খাট থেকে নামতে যায়। তার শরীরে এক বিন্দু শক্তি অবশিষ্ট নেই। কাল দুপুরের পর থেকে কিছুই মুখে দেওয়া হয়নি। রওনক উঠে দাঁড়ায়। উর্বি বিছানা থেকে নামতে গিয়ে পড়ে যায়। রওনক এসে ধরে। উর্বির দিকে দৃষ্টি স্থির রেখে রওনক বলে, তোমাকে তো একেবারেই দুর্বল লাগছে। আমি ঠিক আছি, শুধু মাথাটা চক্কর দিয়েছে। অস্ফুট স্বরে বলে ওঠে উর্বি, এসো, তোমাকে ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দেই। লাগবে না, আমি পারবো। পারবে না, এসো। রওনক উর্বিকে জোর করে ওয়াশরুম পর্যন্ত দিয়ে আসে। উর্বি রওনকের দিকে তাকিয়ে থাকে। এই মুহূর্তে তার মনে হচ্ছে সে আর রওনক যেন কোনো সাধারণ দম্পতি, যাদের মধ্যে ভালোবাসার কোনো ঘাটতি নেই।
নাস্তা করে উর্বি একটু শক্তি ফিরে পায়। রওনাফ একটা ওষুধ উর্বির দিকে এগিয়ে দিয়ে বলে, এটা খাও, মাথা ব্যথা থাকবে না। উর্বি ঔষধটা নিয়ে খায়। রওনাফ তাকিয়ে আছে। উর্বি শুধু ঔষধ খেয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকে। রওনাফ খাবারের প্লেট সরিয়ে উর্বির গায়ে একটা চাদর টেনে দেয়। তারপর জানালার পর্দা টেনে দিয়ে সে রুমের বাইরে চলে যায়। উর্বি অপলক দৃষ্টিতে রওনাফের যাওয়া দেখে। কিছুক্ষণ পরে রওনাফ ফিরে আসে, তার হাতে একটা রাবিং বামের কৌটা। রুমে ঢুকিয়ে সে জানালার পর্দা সরিয়ে দেয় আবার। উর্বি চোখ বন্ধ করেছিল। সে উর্বির দিকে তাকিয়ে ডাকে, উর্বি। উর্বি হুম বলে মৃদু আওয়াজ করে, ঘুমোচ্ছ? না, কিছু বলবেন? এটা কপালে লাগিয়ে নিলে খুব ভালো হতো। একটু উঠে লাগিয়ে নেবে কষ্ট করে। কি? রাবিং বাম। উর্বি উঠে বসে। রওনাফ বলে, উর্বি বলুন। আজ বিকেলে পুলিশ আসবে তোমায় জিজ্ঞাসাবাদ করার জন্য। তারা বলেছে তুমি ঠিক হলে ফোন দিতে। উর্বি চুপ করে থাকে। কি বলবো? যা হয়েছে, তুমি যা যা দেখেছো তাই বলবে। কোনো প্যানিক হবার কিছুই নেই। তুমি একজন ভিকটিম, পুলিশের সাসপেক্ট নও। উর্বি কপালে রাবিং বাম লাগিয়ে আরেক দিক ফিরে শুয়ে পড়ে। দু চোখ বন্ধ করে বলে, আপনি এক্ষুনি তাদের আসতে বলুন। আমরা বিকেলে বাড়ি চলে যাব। আমি এখানে আর থাকতে চাই না। তো এখন বলুন, গতকাল রাতে কি কি হয়েছিল? সাব ইন্সপেক্টর লোকটি প্রশ্ন করে উর্বিকে। উর্বি চোখ মুখ স্বাভাবিক রাখে, যেন কিছুই হয়নি। রওনাফ তার দিকে তাকিয়ে আছে। সাব ইন্সপেক্টর আবারও জিজ্ঞেস করে, কাল রাতে যে খুন হয়েছিল 204 নম্বর রুমে, যেটা কিনা আপনাদের ছিল, সেই খুন হওয়া ব্যক্তিকে কি আপনি চেনেন? উর্বি মাথা নাড়ায়, সে চেনে না। কি বলছেন? আপনি চেনেন না, জানেন না, কিন্তু একটা লোক আপনার রুমে ঢুকে খুন হয়ে গেল, এরকম কথা শুনেছেন আপনি কখনো? রওনাফ সাব ইন্সপেক্টরকে বলে, দেখুন, আপনি আমার স্ত্রীকে এইভাবে কোনো প্রশ্ন করতে পারেন না। আমার স্ত্রী অসুস্থ। উর্বি রওনাফকে থামিয়ে দিয়ে বলে, আমি বলছি, আমাকে বলতে দিন। কথাটা বলে উর্বি একটা গভীর নিঃশ্বাস নেয়, তারপর বলতে শুরু করে, কাল সন্ধ্যায় আমি পার্টি থেকে রুমে চলে যাই। আমার ভীষণ মাথা ব্যথা হচ্ছিল, তাই কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ভাবলাম পার্টিতে ফিরবো, তাই দরজা খুলতে যাই। তখনই দেখি এই লোককে কোনো সন্ত্রাসী তাড়া করছে। সে দৌড়ে আমার রুমে ঢোকার প্রাণপণ চেষ্টা করে। আমার রুমের দরজা খোলা পেয়ে যায়। তার পেছনে সে সন্ত্রাসীটিও ঢুকে পড়ে। দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়, আর দুর্ঘটনাবশত গুলি বের হয়ে যায় পিস্তল থেকে। তারপর হত্যাকারী পালিয়ে যায়। উর্বি থেমে যায়। সে এক নাগাড়ে কথাগুলো বলল, যেন আগে থেকেই মুখস্থ করে রেখেছিল। পুলিশের লোক দুজন মুখ চাওয়াচাই করছে। সাব ইন্সপেক্টর উর্বিকে বলে, ব্যাস এতটুকুই? তার মানে হত্যাকারী বা ভিকটিম কারোর সাথে আপনার কোনো পূর্ব সম্পর্ক নেই? রওনাফ রেগে যায়। কি বলছেন আপনি? আপনি কিন্তু আমার স্ত্রীকে অপমান করছেন। উর্বি রওনাফের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসি। তার মতো একটা তুচ্ছ মেয়ের হয়ে বারবার লোকটাকে ডিফেন্স করতে হচ্ছে কেন? সে যদি সত্যটা জানে তাহলে সে কি করবে? পুলিশের লোকটা বলে, আপনি এভাবে বারবার জিজ্ঞাসাবাদের মাঝে ঢুকে পড়তে পারেন না। দেখুন, এটা আমাদের কাজ। আমাদের উদ্দেশ্য আপনার স্ত্রীকে অপমান করা নয়। তারপর উর্বির দিকে তাকিয়ে বলে, আচ্ছা, কাল দেখলাম আপনি খুবই বিধ্বস্ত অবস্থায় ছিলেন। সন্ত্রাসীরা কি আপনার উপর অ্যাটাক করেছিল? না, ওদের ধস্তাধস্তিতে ভয় পেয়ে আমি নিজেকে বাঁচাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাই। আচ্ছা, বুঝলাম। সাব ইন্সপেক্টর উঠে দাঁড়ায়। সে কিছুতেই বুঝতে পারছে না। বিরক্তিতে কপাল কুঁচকে ফেলেছে সে। এই সিজনটা বেশ আরামে কাটছিল। কি এক উটকো ঝামেলা এলো হাতে। মরতে এরা এই দ্বীপেই কেন আসলো কে জানে। রওনা তাদের দিকে তাকিয়ে থাকে। সাব ইন্সপেক্টর বলে, শুনুন, আমরা যাচ্ছি, তবে যদি কোনো দরকার পড়ে তাহলে কোঅপারেট করবেন। রওনাফ মাথা নাড়ায়। সাব ইন্সপেক্টরের দিকে তাকিয়ে তার একটা কার্ড এগিয়ে দেয়। পুলিশের লোকগুলো চলে যেতেই সবাই নড়েচড়ে বসে। মিতা বলে ওঠে, কেন যে এলাম এখানে, রক্ষা করো আল্লাহ। উর্বি মিতার দিকে তাকায়। লামিয়া এসে উর্বিকে ধরে বসে থাকে। উর্বি রওনাফের দিকে তাকিয়ে বলে, সবাইকে বলুন আমরা রওনা দেব ঢাকায়।
নাবিল ছাদে এসে দেখে উর্বি ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে নিচের দিকে তাকিয়ে। নাবিল ছাদে এসেছিল একটু হাওয়া খেতে। উর্বিকে দেখে সে দ্বিধায় পড়ে যায়, সে কি চলে যাবে? উর্বি নাবিলের দিকে তাকায়। নাবিল অস্বস্তি বোধ করতে থাকে, কিন্তু সে এগিয়ে আসে। কিছু বলবে? উর্বি নিস্তেজ কণ্ঠে বলে, আপনার কি শরীর খারাপ? কেন বলো তো? না মানে সেন্ট মার্টিন থেকে আসার পর থেকেই দেখি চুপচাপ, কারো ব্যাপারে আগ বাড়িয়ে মাতব্বরি করতে যাচ্ছেন না। উর্বি মৃদু হেসে বলে, আমি মাতব্বরি না করলে খুশি থাকো? নাবিল কি বলবে ভেবে পায় না। সে যথাসাধ্য চেষ্টা করছে কোনো উল্টাপাল্টা কথা না বলার। সে বেয়াদব ছেলে না। উর্বি উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে। নাবিল বলে, কেউ না চাইলে তার ব্যাপারে মাতব্বরি না করাটাই ভালো, তাই না? আচ্ছা ঠিক আছে, আর কখনো করব না, নিশ্চিন্তে থাকো। ঠান্ডা গলায় জবাব দেয় উর্বি। নাবিল অবাক হচ্ছে, এর আবার কি হলো? সে বলল, নিচে দেখলাম পাপা আপনাকে খুঁজছে। উর্বি কিছু না বলেই সাথে সাথে রোবটের মতো হেঁটে চলে যায়। নাবিল আরও অবাক হয়ে যায়। ছাদে গিয়েছিলে? রওনাফের প্রশ্নে জবাব দেয় উর্বি। মা ফোন দিয়েছে, তোমাকে ফোনে পাচ্ছে না। কথা বলে নিও। আজকাল তো মা আমার থেকে তোমার নামে বেশি জব করে। জাদু করেছে নাকি মাকে? কথাটি বলে রওনাফ নিজেই লজ্জা পায়। সে এত হালকা মজা করছে কেন উর্বির সাথে? উর্বি কোনো উত্তর না দিয়ে তার শাশুড়িকে ফোন দেয়। রওশনারা তার ছোট মেয়ে রুমার বাড়িতে গিয়েছে। ছোট জামাই এসে নিয়ে গিয়েছে 2 দিন হলো। রওনাফ উর্বির দিকে তাকিয়ে আছে। উর্বি তার শাশুড়ির সাথে কথা বলছে, তার চোখ মুখ শুকনো। উর্বি কথা শেষ করে বলে, আপনি কি ডিউটিতে যাবেন? কফি দেব? না লাগবে না। তুমি কি অসুস্থ? না। রওনাফ উর্বির দিকে তাকিয়ে কিছু মুহূর্ত চুপ করে থেকে বলে, এরকম বহু ঘটনা মানুষের সাথে ঘটছে। প্রতিদিন যে ঘটতে থাকবে এমন তো কথা নেই। উর্বি নির্লিপ্ত হয়ে দাঁড়িয়ে থাকে। রওনাফ বলে, অফিস যাওনি কেন? রেজিগনেশন লেটার দিয়ে দিয়েছি, চাকরিটা করছি না আমি। রওনাফ অবাক হয়, উর্বির মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, এনি প্রবলেম? না। কথাটি বলেই রওনাফকে কিছু বলার সুযোগ না দিয়ে উর্বি ঘর থেকে বেরিয়ে যায়। রওনাফ তাকিয়ে থাকে, উর্বি তাকে এভাবে এড়িয়ে যাচ্ছে কেন? অন্তরা লিভিং রুমে হাঁটছে। সামিউল বসে তার ল্যাপটপে কাজ করছে। উর্বিকে নিচে নামতে দেখে অন্তরা দাঁড়িয়ে পড়ে। উর্বি অন্তরার দিকে তাকিয়ে বলে, সাবধানে হাঁটো, চারপাশটা দেখে। অন্তরা হাসে। সামিউল ল্যাপটপ থেকে মাথা তুলে উর্বিকে দেখে। উর্বি বলে, কিছু খাবে? বানিয়ে দিই? অন্তরা মাথা নাড়ায়। খুব হাঁসফাঁস লাগছে ভাবি, মনে হচ্ছে দমটা বেরিয়ে যাবে। উর্বি অন্তরাকে দেখে, কি সুন্দর মুখশ্রীর, কি হাল হয়েছে, একেবারে ফ্যাকাশে হয়ে আছে। উর্বি নিস্তেজ কণ্ঠে বলে, কয় মাস হয়েছে? এই তো 4 মাস হলো। উর্বি বলে, তুমি ঘরে যাও, আমি ফল কেটে পাঠাচ্ছি। সামিউল উঠে অন্তরাকে ধরে সিঁড়ির উপরে ওঠাতে থাকে। উর্বি সেই দৃশ্য দেখতে থাকে, তার মুখ ভাবলেশীন। শর্মি পেছন থেকে উর্বির চোখ চেপে ধরে। উর্বি বলে, শর্মি। শর্মি হাত সরিয়ে বলে, আন্টি তুমি বোঝো কিভাবে বলো তো? উর্বি নিচে সরে বলে, বোকার মতো কথা বলে এই মেয়ে। এই বাড়িতে তুমি ছাড়া আমার সাথে এমনটা কে করবে? নাবিল সাইমি নাকি আমার শাশুড়ি? শর্মি হাসতে হাসতে বলে, তাই তো। উর্বি শর্মিকে দেখতে থাকে। এই মেয়েটার প্রতি এত মায়া জন্মেছে তার। কেন জমেছে এত মায়া? রওনাফ ঘরে ঢুকেই দেখে অন্ধকার। উর্বি ঘুমিয়ে পড়েছে। ফ্রেশ হয়ে সেও গিয়ে শুয়ে পড়ে। তার ঘুম আসছে না। কিছু সময় এপাশ ওপাশ করতে থাকে। এক সময় সেও প্রায় ঘুমিয়ে পড়ে। উর্বি ঘুমায়নি, সে জেগে আছে। রওনাফের জন্য চিন্তা তাকে ঘুমাতে দিচ্ছে না। উচ্ছ্বাস যখন বলেছে তখন সেই কাজ কিংবা করার চেষ্টাই করবে। উর্বি জেনে শুনে রওনাফকে বিপদে ফেলে দেবে? এই মানুষটির জীবনের সাথে জড়িয়ে আছে এই বাড়ির প্রত্যেকটি মানুষের জীবন। রওনাফের কি দোষ? কোনো দোষ নেই। দোষ নেই এই বাড়ির কারোর। দোষ কি উর্বির তবে? উর্বি তো ধারণাই করতে পারেনি উচ্ছ্বাস এইভাবে ফিরে আসতে পারে। এখন উর্বির কি করা উচিত? উর্বির জন্য উপমার বিয়েটা আটকে ছিল, এখন উপমার বিয়ে হয়ে গিয়েছে।
তার কি রওনফের সাথে ছাড়াছাড়ি করা উচিত রওনফের ভালোর জন্য? কিন্তু তারা তো খারাপ লাগছে কেন? রওনফের সাথে ছাড়াছাড়ি করলে তো এত কষ্ট হবার কথা নয়। এটা তো অনাকাঙ্ক্ষিত বিয়ে ছিল। উর্বির দুচোখ বেয়ে পানি পড়ে। একসময় একটা চাপা কষ্ট তার গলা টেপে ধরে। সে ফুপিয়ে ওঠে। সে এখন কি করবে? এমন একটা জালে সে জড়িয়ে গিয়েছে। কার ধৈর্য হবে তাকে ছাড়িয়ে নেওয়ার? রওনফ চোখ খুলে দুজনে দুদিকে ফিরে শুয়ে আছে। উর্বি কি কাঁদছে? সেভাবে কাঁদছে কেন? তার কি হয়েছে? স্যার, আপনার রাউন্ডের সময় এখন। তুমি যাও, আমি আসছি। নার্সের কথায় জবাব দেয় রওনফ। টুং টুং করে হঠাৎ আওয়াজে তার ফোনে একটা নোটিফিকেশন আসে। মেসেজটা উর্বির থেকে এসেছে। রওনফ খুব আগ্রহী হয়ে ওঠে মেসেজটি পড়ার জন্য। এই সময় হঠাৎ উর্বি মেসেজ দিয়েছে কেন? সে মেসেজটা ওপেন করে। আমি ও বাড়ি চলে যাচ্ছি। আই নিড সাম স্পেস। মাকে এবং শর্মিকে বোঝাবেন, ভালো থাকবেন। রওনফ এক দৃষ্টিতে মেসেজের দিকে তাকিয়ে থাকে। সে কিছুতেই বুঝতে পারছে না এসব কি। উর্বি কি মজা করছে? রওনফ কিছুক্ষণ চুপ করে থেকে উর্বির নাম্বারে ফোন দিতে থাকে। উর্বি ফোন ধরে না। রওনফের মেজাজ বিগড়ে যায়। স্পেস চাই মানে? নিক স্পেস। সেটা এভাবে বলতে হবে মেসেজ দিয়ে? সামনাসামনি বলা যেত না? সে কি উর্বিকে বেঁধে রাখতো, আটকে রাখতো বাড়িতে? রওনফ অবাক হচ্ছে। তার এত রাগ হচ্ছে কেন? উর্বি যাচ্ছে যাক, ওর জীবন। স্পেস চাইলে নেবে, তাকে বলার কি আছে? কিন্তু তাতে তার এত রাগ হচ্ছে কেন? ফোনটা রেখে রওনফ বসে থাকে। তার রাউন্ডে যাওয়ার কথা মনেই নেই। সে ফোনের দিকে তাকিয়ে আছে। একবার সামনাসামনি কথা বললে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? কিভাবে এমন করে গেল উর্বি? সে কিছুই না। যত যাই হোক, কাগজ কলমের স্বামীই তো। শর্মি লিভিং রুমে বসেছিল। রওনফকে বাড়িতে ঢুকতে দেখে সে তার কাছে আসে। তার চোখ মুখ বিষণ্ণ। পাপা আন্টির সাথে কথা হয়েছে তোমার? না, রওনফ বলে। আন্টি তার বাবার বাড়িতে চলে গিয়েছে। কবে ফিরবে? রওনফ শান্তভাবে বলে, আমি জানি না শর্মি। শর্মি চুপ হয়ে যায়। রওনফ সিঁড়ি দিয়ে উপরে ওঠে। এখন তার নিজের উপরে নিজের রাগ হচ্ছে। বারবার উর্বির কথা মনে পড়ছে কেন তার? অদ্ভুত। সে রওনফের সাথে সামনাসামনি বলার প্রয়োজন মনে করেনি, বলেনি। ব্যাস, স্পেস চাইছে, স্পেস নিক, মন ভরে নিক। রওনফের বয়ে গিয়েছে তাকে বিরক্ত করতে। আর কখনোই কল বা মেসেজ দেবে না রওনফ উর্বিকে, যদি না দেয় সে।